হ্যালো স্টুডেন্টস, আশা করি সবাই ভালো আছো। ইলেকট্রনিক্স টেকনোলজির ষষ্ঠ পর্বের মাইক্রোকন্ট্রোলার অ্যান্ড এমবেডেড সিস্টেমের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আরিফুল ইসলাম, ইনস্ট্রাক্টর ইলেকট্রনিক্স, সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট। আমরা ইতিমধ্যে দুটো অধ্যায় শেষ করে ফেলেছি। আজকে আমরা তৃতীয় অধ্যায় পড়ব। তো চলো শুরু করি। তৃতীয় অধ্যায়ের নাম হচ্ছে আন্ডারস্ট্যান্ড আর্কিটেকচার অফ দ্য ইন্টেল 8051 মাইক্রোকন্ট্রোলার। অর্থাৎ ইন্টেল 8051 যে মাইক্রোকন্ট্রোলারটা আমাদের এই মানে সাবজেক্টের বিষয়বস্তু, এই মাইক্রোকন্ট্রোলারটার আর্কিটেকচার সম্পর্কে আমরা জানবো। আসলে এই চ্যাপ্টার থেকেই মূল পড়াশোনা শুরু হয়ে যাচ্ছে আমাদের 8051 মাইক্রোকন্ট্রোলারের। এতদিন আসলে আমরা এগুলোর বর্ণনা জেনেছি, ফিচার জেনেছি। তো এখন থেকে হচ্ছে আমরা সরাসরি মাইক্রোকন্ট্রোলারের মূল আলোচনায় চলে যাব। তো প্রথমেই দেখে নিই, চলো সিলেবাসে কি আছে। 3.1 দেখতেছো, ডিসক্রাইব দ্য সিম্পলিফাইড ব্লক ডায়াগ্রাম অফ দ্য ইন্টেল 8051 মাইক্রোকন্ট্রোলার। অর্থাৎ ইন্টেল 8051 মাইক্রোকন্ট্রোলারের ব্লক ডায়াগ্রামটা, সিম্পলিফাইড একটা ব্লক ডায়াগ্রাম আমরা সম্পর্কে এটা আমরা জানবো, আলোচনা করব। তারপর হচ্ছে এক্সপ্লেন দ্য কমনলি ইউজড রেজিস্টার অফ দ্য 8051 মাইক্রোকন্ট্রোলার। 8051 মাইক্রোকন্ট্রোলারের মধ্যে রেজিস্টার আছে অনেক, মানে এই মাইক্রোকন্ট্রোলারটা আসলে রেজিস্টার দিয়েই তৈরি করা। তো প্রচুর রেজিস্টার আছে। তো সেই রেজিস্টার কোনগুলো আমরা ব্যবহার করব, মাইক্রোকন্ট্রোলারটাকে প্রোগ্রামিং করার জন্য কোন রেজিস্টারগুলো আমরা ব্যবহার করব, তো সেগুলো সম্পর্কে আমরা জানবো। তারপরে 3.3 আছে, ডিসক্রাইব দ্য মেমোরি অর্গানাইজেশন অফ দ্য 8051 মাইক্রোকন্ট্রোলার। এই 8051 মাইক্রোকন্ট্রোলারের ভিতরে কী ধরনের মেমোরি আছে, র্যাম, রম, ডেটা মেমোরি বা প্রোগ্রাম মেমোরিগুলো কেমন আছে, কী ধরনের, কীভাবে এগুলোকে অ্যাক্সেস করতে হয়, এই জিনিসগুলো সম্পর্কে আমরা জানবো। তারপরে হচ্ছে 3.4-এ এক্সপ্লেন হাউ টু ইউজ অফ চিপ মেমোরি উইথ দ্য 8051 মাইক্রোকন্ট্রোলার। অর্থাৎ এর ভিতরে তো মেমোরি তৈরি করে দেয়াই আছে, এর ভিতরে তৈরি করে দেওয়া আছে, এর বাহিরেও আমরা কি অন্য মেমোরি সংযুক্ত করতে পারি, সেই মেমোরি আমরা কীভাবে সংযুক্ত করব সেটা সম্পর্কে এখানে আমরা জানব। তারপরে 3.5 স্টেট দ্য ফাংশন অফ ইচ ফ্ল্যাগ অফ দ্য পিএসডব্লিউ, প্রসেসর স্ট্যাটাস ওয়ার্ড রেজিস্টার। এটা একটা রেজিস্টার, এটা দিয়ে হচ্ছে তোমার মাইক্রোপ্রসেসরের এখন কি অবস্থা, কি কাজ করতেছে, এগুলো সম্পর্কে বিস্তারিত বোঝা যায়। তোমরা 8086 পড়তেছো, সেখানে একটা কি পড়তেছো, ফ্ল্যাগ রেজিস্টার। এটা জাস্ট ফ্ল্যাগ রেজিস্টার, কেমন, এটাকে অন্য একটা নামকরণ করা হয়েছে, জাস্ট, আর কিছুই না। তারপরে 3.6-এ পড়বো এক্সপ্লেইন দ্য পিন অ্যান্ড সিগন্যাল অফ দ্য 8051 মাইক্রোকন্ট্রোলার। 8051 মাইক্রোকন্ট্রোলারের পিন ডায়াগ্রাম পড়বো, এর বিভিন্ন সিগন্যাল সম্পর্কে জানবো। তারপরে হচ্ছে 3.7-এ এক্সপ্লেইন দ্য স্ট্রাকচার অফ 8051 ইনপুট আইও পোর্ট। ইনপুট আউটপুট যে পোর্ট আছে, স্ট্রাকচারটা কেমন, এটা কিভাবে কাজ করে, সেই সম্পর্কে আমরা 3.7-এ জানবো। 3.8-এ জানবো হচ্ছে মেনশন দ্য অল্টারনেট ফাংশন অফ দ্য পোর্টস। অর্থাৎ একই পিনের একাধিক কাজ হয়। নর্মালি হচ্ছে ইনপুট আউটপুট তো হয়, এছাড়াও কি হয়, এছাড়া আরও অনেক কাজ আছে এই পিনগুলো, সেগুলো সম্পর্কে আমরা জানবো। অল্টারনেট কিছু ফাংশন ওই পিনে রয়েছে, সেগুলো জানবো আমরা। 3.9-এ আমরা জানবো ডিসক্রাইব দ্য ক্লক অ্যান্ড রিসেট সার্কিট অফ দ্য 8051 মাইক্রোকন্ট্রোলার। 8051 মাইক্রোকন্ট্রোলারকে যদি আমরা কাজ করাতে চাই, এটা তো একটা ডিজিটাল সার্কিট। সো ডিজিটাল সার্কিটকে কাজ করাতে চাইলে কি করতে হবে, এর ক্লকের ব্যবস্থা করতে হবে, ক্লক পালসের ব্যবস্থা করতে হবে। তোমরা যেমন এর আগে কাউন্টার পরে আসছো, তারপরে হচ্ছে রেজিস্টার পরে আসছো, শিফট রেজিস্টার, সেগুলোতে কী দেখছো যে ক্লক পালস দিলে পরে কাজ হয়, ক্লক পালস দিলে ডাটা মুভমেন্ট হয়। তার মানে এখানে একটা ক্লক অনেক বড় একটা ফ্যাক্টর। তো আমাদের এই ক্লক সার্কিটটা কেমন হবে সেটা আমরা জানবো, এবং মাইক্রো কন্ট্রোলার রিসেট করার প্রয়োজন পড়ে, রিসেট সার্কিটটা কেমন হয় সেটাও আমরা এরপরে জানবো। তো আজকে আসলে আমরা চলো শুরু করি, কতটুকু শেষ করা যায়। আশা করছি আমরা অর্ধেক শেষ করতে পারবো, আর লেকচার 2-তে যে এই তৃতীয় চ্যাপ্টার পর আমরা শেষ করতে পারবো। তো চলো শুরু করি। প্রথমেই দেখতেছো এখানে 3.1-এ কি আছে, মাইক্রোকন্ট্রোলারের ব্লক ডায়াগ্রাম। এই ব্লক ডায়াগ্রামটা একটু তোমাদের বইয়ের সাথে হয়তো মিলতেছে না, তোমাদের বইতে আরও সিম্পলিফাইড করে দেওয়া আছে, ছোট করে করে দেওয়া আছে। তো আমি সেটা দেখাচ্ছি না, আমি এটা দেখাচ্ছি কারণ কি, আমি তোমাদেরকে যদি একটু একটু বিস্তারিতভাবে যদি বোঝাইতে পারি, বড় আকারের একটা জিনিস যদি তোমাদেরকে মাথায় আমি আইডিয়া দিয়ে দিতে পারি, তাহলে যেটা ছোট আছে, সহজ আছে, এটা নিয়ে তোমাদের মানে ইজি হবে, এটা তুমি খুব সহজেই পারবা। আর ওটা দিয়ে আসলে এত বিস্তারিত বোঝানো যাচ্ছে না, সেজন্য আমি এটা ইন্টারনেট থেকে খুঁজে বের করে তোমাদের জন্য নিয়ে আসছি।
এটা তুমি বুঝো, এটা তোমার পরীক্ষায় দিতে হবে। এই মেন্টালিটিটা আমি পড়াচ্ছি না, আমি পড়াচ্ছি শুধু তোমাকে বোঝানোর জন্য। তুমি এটা বুঝো, তারপরে এটা বুঝে তুমি আরো ছোটটা খুব সহজে তুমি অ্যান্সার করতে পারবা। তো এখানে দেখতেছো এই যে এটা 8051 মাইক্রো কন্ট্রোলারের, এটাও কিন্তু একটা সিম্পলিফাইড ব্লক ডায়াগ্রাম। এটা কিন্তু আসল ব্লক ডায়াগ্রাম না, আসল ব্লক ডায়াগ্রাম অনেক বড়, অনেক বড়। তুমি যদি মাইক্রো কন্ট্রোলারের ডেটা শিটটা ডাউনলোড করো ইন্টারনেট থেকে, তাহলে তুমি অরিজিনাল ব্লক ডায়াগ্রামটা পাবা, সেটা আরও অনেক বড়। এটা একটা সিম্পলিফাইড ব্লক ডায়াগ্রাম। তো চলো এখানে দেখতেছো কিছু অংশ কি আছে, তোমার হচ্ছে ব্লক করা আছে। তো এটা ব্লক করছি এর জন্য, এটা হচ্ছে তোমার যাতে আমরা বর্ণনা করতে পারি এই সুবিধার্থে আমি এটা ব্লক করে দেখাচ্ছি। প্রথমে আমাদের একটা ব্লক আছে ডেটা প্রসেসিং ইউনিট। তো ডেটা প্রসেসিং ইউনিট কোথায়? এই যে এখানে ডেটা প্রসেসিং ইউনিট। এখানে কি হয়? এখানে হচ্ছে একটা কম্পিউটারে যে কাজ করে, অর্থাৎ তোমরা যে মাইক্রোপ্রসেসর পড়তেছো ওই মাইক্রোপ্রসেসর অংশটুকু হচ্ছে এটা। এটার কাজ হচ্ছে ডেটা প্রসেস করা, যোগ বিয়োগ গুণ ভাগ করা। এর জন্য এখানে দেখো একটা অংশ আছে এআইএলইউ, ওটা তোমরা জানো, অ্যারিথমেটিক লজিক ইউনিট। তারপরে এই এআইএলইউ যদি দুটা ডেটা যোগ করতে চায় বিয়োগ করতে চায়, তাহলে তার কি দুটা ডেটা দিতে হবে। এর জন্য এই টেম্পোরারি রেজিস্টারগুলো ব্যবহার করা হয়। আর টেম্পোরারি রেজিস্টারে কে দেয়? বি রেজিস্টার, বাফার রেজিস্টার আর হচ্ছে অ্যাকুমুলেটর থেকে তথ্য আসে। আবার ওর গাণিতিক অপারেশন শেষে সেই তথ্য আবার কোথায় যে জমা হয়? অ্যাকুমুলেটরে জমা হয়, এ রেজিস্টারে জমা হয়। তো আহ, এখানে আহ, এটা এটা হচ্ছে ডেটা প্রসেসিং ইউনিট। এটা ডেটা প্রসেসিং ইউনিট। ডেটা প্রসেসিং এখন মনে হয় বড় হয়েছে, একজনে কমেন্ট করছো যে ঝাপসা দেখতেছো। তা যাই হোক, আমি এখন একটু বড় করে দেখাচ্ছি, আমার মনে হয় এখন আর একটু ইজি হবে দেখা। তো এখানে যেটা দেখতেছো, এটা পড়াইলাম ডেটা প্রসেসিং ইউনিট। এআইএলইউ, এ রেজিস্টার, বি রেজিস্টার এর সমন্বয়ে কি ডেটা প্রসেসিং ইউনিট গঠিত। এই ডেটা প্রসেসিং ইউনিটের মাধ্যমে আমরা ডেটা প্রসেস করব। ওকে, ফাইন। তারপরে চলো কোথায়, এরপর একটা অংশ হচ্ছে ইনপুট আউটপুট ইউনিট। ইনপুট আউটপুট ইউনিট কোথায় আছে? এই যে এখানে আছে আমাদের ইনপুট আউটপুট ইউনিট। এই যে অংশটা দেখতেছো, এই অংশটা হচ্ছে ইনপুট আউটপুট ইউনিট। তো সিম্পলি, অর্থাৎ মাইক্রো কন্ট্রোলারে আমরা কোনো সেন্সরে ইনপুট দিতে চাই এবং মাইক্রো কন্ট্রোলার থেকে কোনো তথ্য আমরা বের করতে চাই, অর্থাৎ অন্য একটা লুটকে কন্ট্রোল করতে চাচ্ছি, কোনো একটা রিলেকে ড্রাইভ দিতে যাচ্ছি, তাহলে আমাদেরকে কি আউটপুট নিতে হবে, একইভাবে সেন্সরের ইনপুট নিতে হবে। সেজন্য এটাকে বলতেছে ইনপুট আউটপুট ইউনিট। তো আমাদের এই মাইক্রো কন্ট্রোলারে দেখো চারটা পোর্ট আছে, চারটা পোর্ট। এখানে একটা আছে দেখো পোর্ট 0, পোর্ট 1, পোর্ট 2 আর হচ্ছে পোর্ট 3। তিনটা পোর্ট আছে আমাদের এখানে। তো এই তিনটা পোর্ট, পোর্টের তিনটা নাম, পোর্ট 0, পোর্ট 1, পোর্ট 2, পোর্ট 3। তো এই পোর্টগুলোকে চালানোর জন্য, এইগুলোকে ড্রাইভ দেওয়ার জন্য এর পিছনে দেখো আরও অংশ রয়েছে। একটা হচ্ছে ল্যাচ আর একটা হচ্ছে বাফার। প্রত্যেকটা পোর্টের সাথে ল্যাচ এবং বাফার। এবং এখানে যে তীর চিহ্নগুলো, এই তীর চিহ্নগুলো কিন্তু মিনিংফুল। কি তীর চিহ্ন? দেখো এই যে এই লাইনটা, এই লাইনটা হচ্ছে আমাদের ডেটা বাস। দেখো এই যে অ্যাকুমুলেটরের সাথে সংযুক্ত, এটা হচ্ছে ডেটা বাস। এই ডেটা বাস থেকে ডেটা দেখো কোথায় যায়? ল্যাচে যায়, ল্যাচের দিকে তীর চিহ্ন দিয়ে দেয়া। এবং ল্যাচ থেকে কোথায় যায়? পোর্ট দিয়ে বের হয়ে যায়। আর আবার দেখো এখানে কি বাফারের সাথে তীর চিহ্নটা কি? ডেটা বাসের দিকে। অর্থাৎ কি, এদিক থেকে ডেটা এসে পোর্ট ড্রাইভার দিয়ে ডেটা এসে সেটা কোথায় আসে? বাফারে আসে, বাফার থেকে তারপরে ডেটা বেসে যায়। অর্থাৎ ব্যাপারটা হচ্ছে, স্ট্রাকচারটা এমন। মাইক্রো কন্ট্রোলারে একটা, এখানে মনে করো পোর্ট 0 নিয়ে আমরা কথা বলতেছি। পোর্ট 0 দিয়ে আমরা কি চাচ্ছি? সাপোজ ধরে নাও পোর্ট 0 দিয়ে আমরা ডেটা পাঠাতে চাচ্ছি। ধরো তোমার পোর্ট 0-তে 8টা এলইডি সংযোগ আছে, 8টা এলইডিতে তুমি অ্যানিমেশন করতে চাচ্ছ। তাহলে সেই 8টা এলইডিতে যদি অ্যানিমেশন করতে চাও, তাহলে তোমার ডাটা পাঠাইতে হবে, এটা আউটপুট হিসেবে ইউজ করবা। তো আউটপুট হিসেবে ইউজ করতে হলে কি, এই যে পোর্ট ড্রাইভার, এখানে আমাদের প্রোগ্রামিং করে এটাকে আউটপুট হিসেবে অ্যাসাইন করতে হবে। এটা কীভাবে করতে হবে এটা আমরা পরে দেখবো। এখানে পোর্টে হচ্ছে 1 লিখতে হয়, 1 লিখে করতে হয়, এটা আমরা প্রোগ্রামিং পার্টে দেখবো। তো এটা বুঝে নাও যে এই পোর্ট ড্রাইভারে একটা বাইনারি ভ্যালু দিয়ে এটাকে কি করা যায়? এটাকে আউটপুট হিসেবে অ্যাসাইন করা যায়। এবং ওই বাইনারি ভ্যালু পরিবর্তন করে এটাকে ইনপুট হিসেবেও অ্যাসাইন করা যায়। তো সাপোজ এটাকে আমরা এখন কি আউটপুট হিসেবে অ্যাসাইন করে নিলাম প্রোগ্রামিংয়ের থ্রুতে। তো আউটপুট হিসেবে অ্যাসাইন করলে আমি ডাটাটা পাঠাইতে হবে কিন্তু অ্যাকুমুলেটর থেকে। অ্যাকুমুলেটর থেকে ডাটাটা আমি পাঠাইলাম, এই ডাটা বাস দিয়ে আসলো, এসে কোথায় আসবে? এদিক দিয়ে ঢুকবে না, ঢুকবে কোথায়? ল্যাচ দিয়ে। ল্যাচ মানে কি? ধরে রাখা, আঁকড়ায় রাখা। ওই যে কি বলে যে দরজার খিল, দরজার খিল কি করে? দুইটা পার্টকে একত্রে কি করে? আটকায় রাখে। তো এখানে যে ল্যাচ, এই ল্যাচের কাজ হচ্ছে আটকায় রাখা ডাটাটাকে। এই অ্যাকুমুলেটরের ডাটাটাকে এনে এখানে কি করবে? সে ধরে রাখবে, আটকায় রাখবে। তারপরে পোর্ট ড্রাইভারের থ্রুতে এটা কি আউটপুট হয়ে যাবে। আবার তুমি যদি মনে করো যে সেন্সর, এখানে 8টা সুইচ সংযোগ করছো, মনে করো কিপ্যাড কানেকশন করছো। তো কিপ্যাড কানেকশন করলে সেখান থেকে কি হয়? কিপ্যাড
কানেকশন করলে সেখান থেকে তথ্য তোমার ইনপুটে আসে, তাহলে সেই ক্ষেত্রে ইনপুটটা নেওয়ার জন্য এখানে কি ব্যবহার করা হবে, বাফার রেজিস্টার ব্যবহার হবে। এখান থেকে তথ্য ইনপুটে ঢুকবে, তারপরে তথ্যটা এসে এখানে স্টোর হবে। এখান থেকে বাফার থেকে আমাকে পড়ে রিড করে ডেটাটা অ্যাকুমুলেটরে নিয়ে যেতে হবে। তো এটা হলো পোর্টের স্ট্রাকচার। কেমন, এটা হচ্ছে ইনপুট আউটপুট স্ট্রাকচার। এটা এই পোর্ট 0 যেমন দেখতেছো, একই রকম পোর্ট 1, পোর্ট 2, পোর্ট 3 তিনটা কি সেম একই ধরনের স্ট্রাকচারে তৈরি। আচ্ছা, তারপরে আমাদের পরের অংশটুকু হচ্ছে টাইমিং অ্যান্ড কন্ট্রোল। এই যে এখানে দেখতে পাচ্ছ, এই অংশটুকু হচ্ছে টাইমিং অ্যান্ড কন্ট্রোল, অর্থাৎ এই ফুল মাইক্রো কন্ট্রোলারটাকে আমরা চালানোর জন্য আমাদের কি করতে হয়, কন্ট্রোল সিগন্যাল দিতে হয়। কন্ট্রোল সিগন্যাল দেওয়ার প্রয়োজন পড়ে এবং কি ক্লক পালস দেওয়ার প্রয়োজন পড়ে। তো ক্লক পালস দিতে হলে ক্লক পালস জেনারেট করতে হবে। তো এখানে হচ্ছে সেই যে ক্লক ওএসসি অসিলেটর, এখানে আমাদের বাইরে থেকে কি করতে হয়, ক্রিস্টাল সংযুক্ত করে এখানে কি ক্লক পালস ডেভেলপ করতে হয়। সেই ক্লক পালসের থ্রুতে এই মাইক্রো কন্ট্রোলারটা পরিচালিত হয়। এখানে এই ক্লক, তো এটা একটা সিঙ্গেল সোর্স ক্লক। এটাকে কি করা হয়, এখানে আরও একটু অংশ আছে টাইমিং। এখানে এই ক্লকটাকে তোমার ডিভিশন করা হয়, প্রয়োজনে মাল্টিপ্লিকেশন করা হয়, করে বিভিন্ন ইউনিটে বিভিন্নভাবে সিগন্যালটাকে দেওয়া হয়, ট্রান্সমিট করে দেওয়া হয়। কেমন, এটা এটার কাজ হচ্ছে টাইমিং অ্যান্ড কন্ট্রোলের কাজ হচ্ছে এটা। তারপরে কি আছে, স্পেশাল ফাংশন রেজিস্টার। স্পেশাল ফাংশন রেজিস্টার ব্লকটা হচ্ছে আমাদের এই যেটুকু, এটা বুঝতেই পারতেছে, এটা রেজিস্টার, সিম্পল রেজিস্টার। তো রেজিস্টারের সামনে কি বলতেছি, স্পেশাল ফাংশন রেজিস্টার, অর্থাৎ এই রেজিস্টারগুলোর একটা নির্দিষ্ট স্পেশাল কাজ রয়েছে। এগুলা জেনারেল পারপাস রেজিস্টার না, অর্থাৎ এখানে তুমি যা ইচ্ছা তা করতে পারো না। ডেটা মন চাইলো 5 রাখলা, মন চাইলো 10 রাখলা, এরকম না, মানে ব্যাপারটা এরকম না। এই রেজিস্টারগুলো একটা নির্দিষ্ট কাজ করার জন্য ম্যানুফ্যাকচারাররা তৈরি করে দিছে। এই রেজিস্টারগুলোর নাম যেমন এখানে আছে পিকন, এসকন, তো এখানে TH0, TH1। তো এইগুলো হচ্ছে টাইমার কাউন্টার আছে, যে টাইমারের যে সে কি করে, সরি টাইমার বললে এই মুহূর্তে তোমরা বুঝবা না, তোমরা হয়তো কাউন্টার বুঝতেছো। তো কাউন্টার কি করে, ক্লক পালস গনে, তাই না, আমরা গত সেমিস্টার পড়ে আসছি। তো এখন একটা কাউন্টার যে ক্লক পালস গুনতেছে, গুনে রেজাল্টটা কোথায় রাখবে, রেজাল্টটা তো এক জায়গায় রাখতে হবে। সেই রাখার জন্য রেজিস্টার, এই যে দেখো এখানে এই দুইটা রেজিস্টার হচ্ছে টাইমার 1-এর জন্য, এই যে TH1, TL1, এই দুটো হচ্ছে টাইমার 1 ব্যবহার করে। আর TL0 আর TH0 এই দুইটা ব্যবহার করে হচ্ছে টাইমার 0। দুইটা টাইমার আছে তো আমাদের, দুইটা টাইমার দুইটা রেজিস্টার ব্যবহার করে। কেন, ডাটা স্টোর করার জন্য। কোন ডাটা, ওই যে ক্লক পালস গণলো, সে যদি 5টা ক্লক পালস গণে তাহলে এখানে 5 লিখে রাখে। সে যদি 500 ক্লক পালস গণে তাহলে এই রেজিস্টারের মধ্যে কি 500 লিখে রাখে। আমার যখন প্রয়োজন তখন আমি কি করতে পারবো, ওই তথ্যটা পড়ে নিতে পারবো। একইভাবে এখানে দেখো সাব আছে, সিরিয়াল বাফার, অর্থাৎ ওই যে আমাদের সিরিয়াল কমিউনিকেশনের পোর্ট আছে একটা, অর্থাৎ সিরিয়ালি মাইক্রোকন্ট্রোলার আমরা ডাটা ইনপুট করতে পারি, আউটপুট করতে পারি। তাহলে এই ডাটাগুলো কোথায় এসে জমবে, ডাটাগুলো জমার জন্য একটা রেজিস্টার প্রয়োজন, এটা হচ্ছে এই যে সিরিয়াল বাফার রেজিস্টার। তো এইভাবে এগুলো কি স্পেশাল ফাংশন রেজিস্টার, এই রেজিস্টারগুলো স্পেশাল কিছু কার্যক্রম আছে। তারপরের অংশটা কি, মেমোরি। মেমোরি তো বুঝতেছো, এই যে এই পার্টটুকু, এই পার্টটুকু হচ্ছে আমাদের মেমোরি পার্ট। এই মেমোরি পার্টের মধ্যে দেখো এখানে কি আছে, র্যাম, আর এখানে আছে রম, ইপিরম। র্যাম মেনলি হচ্ছে আমাদের ডেটা মেমোরি, এখানে ডেটা রেখে প্রসেস করব। আর এখানে ইপিরম আর রম, এটা হচ্ছে আমাদের কি প্রোগ্রাম মেমোরি, এখানে প্রোগ্রাম স্টোর থাকবে, বা কোনো প্রি ডিফাইন যদি কোনো ডেটা থেকে থাকে সেটা এখানে স্টোর করে রাখা যায়। বিদ্যুৎ চলে গেলে এই ডাটাটা মুছবে না, এই প্রোগ্রামটা মুছবে না। তো এই দুইটা অংশ সম্পর্কে সামনে আমাদের আরও বিস্তারিত কথা আছে। তুমি যখন ব্লক ডায়াগ্রামের বর্ণনা দিবা তখন জাস্ট এতটুকুই বললে হবে, র্যাম হচ্ছে ডাটা মেমোরি, এখানে ডাটা রেখে প্রসেস করার জন্য ইউজ করা হয়। আর এখানে রম তো প্রোগ্রাম মেমোরি, এখানে আমরা প্রোগ্রাম স্টোর করব। আমাদের মাইক্রোকন্ট্রোলারকে চালনা করার জন্য যে প্রোগ্রামটা লিখবো সেটা আমরা এখানে স্টোর করে রাখবো। আর এগুলোকে অ্যাক্সেস করার জন্য এখানে অ্যাড্রেস রেজিস্টার আছে, র্যাম অ্যাড্রেস রেজিস্টার, প্রোগ্রাম অ্যাড্রেস রেজিস্টার। কেমন, তারপরে আরেকটা অংশ আছে আমার ইন্টারাপ্ট অ্যান্ড পেরিফেরাল ডিভাইস কন্ট্রোল। এখানে আমাদের এই অংশটা হচ্ছে ইন্টারাপ্ট অ্যান্ড পেরিফেরাল ডিভাইস কন্ট্রোল, অর্থাৎ ওই যে মাইক্রো কন্ট্রোলার তো এটা ইন্টারনাল কাজ আছে, এর বাইরেও ও কি বর্তমান কাজ বন্ধ করে ওর কি স্পেশাল কোনো কাজ করার প্রয়োজন পড়তে পারে, তাহলে সেই স্পেশাল কাজ করার জন্য আলাদা হার্ডওয়্যারের প্রয়োজন হয়। এটা হচ্ছে সেই অংশ ইন্টারাপ্ট, এবং এই ইন্টারাপ্ট সিস্টেমটাকে নিয়ন্ত্রণ করার জন্য এই ব্লকটা ব্যবহার করা হয়। একই সাথে কি সিরিয়াল কমিউনিকেশনকেও নিয়ন্ত্রণ করার জন্য এই ব্লকটা ব্যবহার করা হয়। তো আমার মনে হয় বেসিক আইডিয়া তোমাদের হয়ে গেছে এই অংশটুকু। তো তোমরা তোমাদের বইয়ে আরও ছোট একটা ব্লক ডায়াগ্রাম আছে, সেটা দেখলে আশা করি পারবা। এর চেয়ে আরও অনেক ছোট করে দেওয়া আছে,
কিন্তু এখন আমার উদ্দেশ্য ছিল তোমাকে মূল কাজটা একটা ধারণা দেওয়া। আশা করি তোমরা এই ধারণাটা পেয়ে গেছো। তো চলো পরে যাই। পরে 3.2, 3.2তে আমাদের কি ওই যে মাইক্রোকন্ট্রোলারে কমনলি ইউজ করা হয় যে রেজিস্টারগুলো, সেই রেজিস্টারগুলো সম্পর্কে জানা। অলরেডি আমরা এই ব্লক ডায়াগ্রাম এর আগে এগুলো বলে আসছি। তো এখানে মানে শুধু ব্লক ডায়াগ্রাম না, ওই ব্লক ডায়াগ্রামে যে বিভিন্ন রেজিস্টারগুলো আছে, ব্লক ডায়াগ্রামে আমাদের যে রেজিস্টারগুলো ছিল সেই রেজিস্টারগুলো, এই যে এখানে বিভিন্ন রেজিস্টার ছিল তাই না, এ রেজিস্টার, বি রেজিস্টার, এই প্রসেসর স্ট্যাটাস ওয়াচ, ডিপিটি আর প্রোগ্রাম কাউন্টার। তো এইগুলাই কি আমি হচ্ছে এখানে এক জায়গায় করে দেখাচ্ছি, সবগুলা এক জায়গায় করে দেখাচ্ছি। এখানে একটু লেখা আছে দেখো পড়ো। 8051 মাইক্রোকন্ট্রোলারে প্রোগ্রামিং করার জন্য এর অভ্যন্তরীণ বিভিন্ন রেজিস্টার সমূহকে অ্যাক্সেস করা হয়। মানে প্রোগ্রাম করতে গেলে মাইক্রোকন্ট্রোলারের ভিতরে যে রেজিস্টারগুলো আছে সেগুলো কি আমাদের অ্যাক্সেস করার প্রয়োজন পড়ে। অনেক সময় একে কি প্রোগ্রামিং মডেলও বলা হয়। হ্যাঁ, তোমাদের পরীক্ষায় এরকম একটি ক্রিটিক্যাল কোশ্চেন অনেক সময় আসে, হঠাৎ করে চলেও আসতে পারে যে প্রোগ্রামিং 8051 মাইক্রোকন্ট্রোলার প্রোগ্রামিং মডেল বলতে কী বোঝো, তখন কিন্তু এটা লিখতে হবে যে 8051 মাইক্রোকন্ট্রোলারে প্রোগ্রামিং করার জন্য এর অভ্যন্তরীণ বিভিন্ন রেজিস্টার সমূহকে অ্যাক্সেস করা হয়। অনেক সময় একে প্রোগ্রামিং মডেল বলা হয়, বা তুমি যেভাবে পারো নিজের নিজের ভাষায় এটা লিখবা। আর 8051 মাইক্রোকন্ট্রোলারের প্রোগ্রামিং মডেল কী কী রেজিস্টার নিয়ে গঠিত এখানে দেখতে পারতেছো। এখানে ছবিতে দেওয়া আছে কি আছে, রেজিস্টার ব্যাংক আছে, বিট অ্যাড্রেসেবল এরিয়া আছে, র্যাম আছে, জেনারেল পারপাস র্যাম আছে, স্পেশাল ফাংশন রেজিস্টার আছে, অ্যাকুমুলেটর আছে, ইন্টারাপ্ট কন্ট্রোল রেজিস্টার আছে, পেরিফেরাল কন্ট্রোল রেজিস্টার আছে। তো এটাকে যদি একটু বড় করি আমি, তাহলে দেখতে পাবা কী কী রেজিস্টার ব্যবহার করা হয়। যেমন এখানে যে এ রেজিস্টার বললাম, এটা অ্যাকুমুলেটর। এই যে লেখা আছে ম্যাথ রেজিস্টার, বি রেজিস্টার, বাফার রেজিস্টার, এগুলো কোথায় ব্যবহার করা হয়? এই যে ম্যাথ পারপাস ব্যবহার করা হয়, যোগ বিয়োগ গুণ ভাগ লজিক্যাল অপারেশন করার জন্য এই রেজিস্টারগুলো ব্যবহার করা হয়। এখানে আইপি আছে, ইনস্ট্রাকশন পয়েন্টার, তারপরে টি মোড আছে, টি কন আছে, এগুলো সামনে। আর এই রেজিস্টারগুলো আসলে নাম তুমি হয়তো মনে রাখতে পারতেছো না বা হিজিবিজি লাগতেছে, আমি বলবো হিজিবিজি লাগার কিছু নাই, মন খারাপ করার কিছু নাই। এখানে জাস্ট নামগুলো তোমার মাথায় দেওয়া হচ্ছে, এগুলো সম্পর্কে কিন্তু বিস্তারিত অধ্যায় আছে। যেমন এই যে টি মোড রেজিস্টার, এটি কী করব, আসলে এই টাইমারের মোড সিলেকশন করব। টিকন রেজিস্টার দিয়ে কী করব, টাইমার কনফিগার করব, তাহলে কন্ট্রোল করব, টাইমার কন্ট্রোল রেজিস্টার এটা। তাহলে এইগুলো সম্পর্কে কিন্তু আমাদের একটা অধ্যায় আছে, সেখানে এগুলো নিয়ে প্রচুর প্রচুর কথা হবে, প্রচুর আলোচনা করা হবে। সেখানে তোমার এই আমি আমি যেমন এখন দেখি এটার নাম বলে দিচ্ছি, তুমিও এটা দেখি নাম বলে দিতে পারবা, মানে এটা টেনশনের কোনো কারণ নাই। এখন হিজিবিজি লাগলো ভয়ের কোনো কারণ নাই, মানে কিপ কুল, তুমি আমার মতো তুমি পারবা। জাস্ট এখন হচ্ছে ধারণা নাও, পরে এগুলো সম্পর্কে বিস্তারিত তুমি পড়তে পারবা। তাহলে এই রেজিস্টারটা মূল কথা হচ্ছে এখানে বোঝাতে যাচ্ছে যে এই রেজিস্টারটা আমাদের ব্যবহার করতে হবে। এই রেজিস্টারটা ব্যবহার করতে হবে কেন? যখন আমি টাইমার নিয়ে কাজ করতে চাই। এই যে এখানে দেখতেছো এই রেজিস্টারগুলো টিএইচ জিরো, টিএল জিরো, মানে ওই যে টাইমার কাউন্টার যেটা জিরো বলতেছি, সেটা দুইটা রেজিস্টার লাগবে ডেটা স্টোর করার জন্য, সেই দুইটা এটা একটু আগে বলে আসছি আমি ব্লক ডায়াগ্রামে। এখানে টাইমার ওয়ানের রেজিস্টার দুইটা, সিরিয়াল কমিউনিকেশনকে কন্ট্রোল করার জন্য এসকন রেজিস্টার, অর্থাৎ এই রেজিস্টার দিয়ে আমি কি করব, সিরিয়াল কমিউনিকেশনকে নিয়ন্ত্রণ করব। আচ্ছা, এখানে আরেকটা কোশ্চেন হয়তো তোমাদের মাথায় আসবে যে এগুলো উপরে কি এগুলো, তাই না? এই যে দেখো এখানে 8 লেখা আছে, 8 মানে এই রেজিস্টারটা 8 বিট, 8 বিটের রেজিস্টার এটা, কেমন? আর এখানে যেটা দেখতেছো যে 98, 99, তারপরে এই যে 9D, 9B, 8A, সরি 9D না, 8D, এগুলো কি? এগুলো হচ্ছে এগুলো অ্যাড্রেস, ঠিকানা। তুমি যদি এই যে মনে করো এসকন রেজিস্টার নিয়ে তুমি কাজ করতে চাও, তাহলে এসকন রেজিস্টার নামে ডাকলে এই মাইক্রোকন্ট্রোলার কিছু বুঝবে না। ওকে বুঝাইতে হবে কি দিয়ে? ডেটা দিয়ে। এটা তো ডিজিটাল ডিভাইস, ডেটা ড্রাইভেন ডিভাইস। ওকে যদি 98 বলো, রেজিস্টার নাম্বার 98, তাহলে সে ওই রেজিস্টারে যে কাজ করবে। তুমি এখানে একটা ডাটা লিখতে যাচ্ছ, মনে করো 4টা 0 4টা 1 লিখতে যাচ্ছ, তাহলে তোমাকে কি ইনস্ট্রাকশন লিখতে হবে যে 98 রেজিস্টারে 4টা 0 4টা 1 নিয়ে রাখো, তাহলে সে ওখানে নিয়ে রাখবে, কেমন? একইভাবে তুমি এই যে টাইমারে ভ্যালু করতে চাও, কয়টা ক্লক পালস গণা হইলো, তাহলে কয়টা ক্লক পালস গণা হইলো সেটা যদি জানতে চাও, তাহলে ঠিকানা হচ্ছে এটা কি, এইচসি। তাহলে তোমাকে প্রোগ্রামে এরকম ইনস্ট্রাকশন দিতে হবে যে এইচসিতে কত আছে ভ্যালু সেটা দাও, এইচসিতে কত আছে, 8A-তে কত আছে ভ্যালু দাও। এটা হচ্ছে ঠিকানা, কেমন? প্রত্যেকটা রেজিস্টারে আলাদা আলাদা
ঠিকানা আছে এবং সেগুলো কি গাণিতিকভাবে আমরা এখানে যা কিছু করব সবই অঙ্কের মাধ্যমে, কেমন? সে তো ডিভাইস, সে তো তোমার আমার ভাষা বুঝে না, তাকে তাকে বুঝাইতে হবে তার ভাষায়, মেশিন ল্যাঙ্গুয়েজে, কেমন? তো এটা হচ্ছে সেই মেশিন ল্যাঙ্গুয়েজ। আর ভয় পাওয়ার কোনো কারণ নাই। অনেকে বলতে পারো স্যার এগুলো কি বসে বসে মুখস্থ করবো? না, মুখস্থ করার কোনো দরকার নাই। আমাদের কি আছে, আমাদের অ্যাসেম্বলার আছে, সফটওয়্যার আছে। সেই সফটওয়্যার এগুলো মুখস্থ করে রাখছে। তুমি আমি কি লিখবো, TH0 লিখবো, TH0 পরিবর্তে যে HC, এটা ওই সফটওয়্যার জানে, এই সফটওয়্যার করে দিবে এটা। সো নো টেনশন, এটা নিয়ে তোমার আমার কোনো টেনশন নাই, জাস্ট আমরা ওভারভিউটা নিয়ে নিই, কেমন? আচ্ছা, স্ট্যাক পয়েন্টার লাগবে, স্ট্যাক একটা মেমোরি। এটা তো কম্পিউটারের সাবজেক্ট, আমি এটা পড়াইতে গেলে আমার 2 ক্লাস লাগবে বিস্তারিত বুঝাইতে গেলে, এই মুহূর্তে পারতেছি না। বা তোমরা সার্চ করে দেখো, অনেক কম্পিউটারের অনলাইন ক্লাস চলতেছে, সেখানে তোমরা এই সম্পর্কে বিস্তারিত জানবা। আচ্ছা, এইখানে প্রোগ্রাম কাউন্টার, এই ডাটা পয়েন্টার অর্থাৎ মেমোরির কোন পয়েন্ট থেকে ডেটা আসবে সেটা পয়েন্ট করার জন্য ডিপিএস রেজিস্টার ব্যবহার করা হয়। তারপরে এই যে দেখো পোর্ট পরে আসলাম আমরা, দেখো পোর্টের প্রত্যেকটা পোর্টের কিন্তু আলাদা আলাদা ঠিকানা আছে। এই যে পোর্ট 0 নিয়ে তুমি যদি কাজ করতে চাও তাহলে আসলে পোর্ট 0 ঠিকানা আছে কত, 80। পোর্ট 1 নিয়ে যদি তুমি কাজ করতে চাও তাহলে তার ঠিকানা কত, 90, এরকম। আর এটা হচ্ছে আমাদের ইন্টারনাল র্যাম, এটা খুবই গুরুত্বপূর্ণ ইন্টারনাল র্যাম। এটা সম্পর্কে সামনে তো টপিক আছে, আমি সেখানে, আচ্ছা এখানে এখানে পড়াই, এটা এর ছবিটা ক্লিয়ার সুন্দর, তাইলে ওখানে আরও ভালো বুঝতে পারবা। দেখো আমাদের রেজিস্টার হচ্ছে 128 বাইটের র্যাম আছে, এর ভিতরে 128 বাইটের ইন্টারনাল র্যাম আছে। তো 128 বাইটের র্যামটা কি কি কাজে ব্যবহার করা হবে, 128 বাইটের র্যামটাকে বিভিন্ন কাজে ব্যবহার করা হয়। সেই বিভিন্ন কাজগুলোকে কি করা হয়, এই যে ভাগ করে দেওয়া হয়, এরিয়া এরিয়া করে ভাগ করে দেওয়া হয়। এখানে দেখতেছ এই যে এটা রেজিস্টার নাম্বার কি 00, এই ভ্যালুগুলো কিন্তু হেক্সাডেসিমালে, কেমন? এই ভ্যালুগুলো হেক্সাডেসিমালে। তো এই যে 00, এটা হচ্ছে রেজিস্টার নাম্বার 0 এর নামকরণ আছে রেজিস্টার 0। তারপরে 01 রেজিস্টার 1, এইভাবে করে কয়টা আছে রেজিস্টার 0 থেকে 87, 8টা রেজিস্টার আছে। এই 8টা রেজিস্টারকে কি বলা হয়, 8টা রেজিস্টারকে বলা হয় ব্যাংক 0 রেজিস্টার। একইভাবে কি আছে, রেজিস্টার ব্যাংক 1 আছে, রেজিস্টার ব্যাংক 2 আছে, রেজিস্টার ব্যাংক 3 আছে, রেজিস্টার ব্যাংক 3 আছে, মানে 4টা রেজিস্টার আছে, রেজিস্টার ব্যাংক 0 থেকে শুরু করে রেজিস্টার ব্যাংক 3 পর্যন্ত। ব্যাংক তো বুঝো, ওই যে ব্যাংকে টাকা রাখে, অ্যাকাউন্ট হয়। তাহলে মনে করো 4টা ব্যাংক, এটা মনে করো অগ্রণী ব্যাংক, এটা সোনালী ব্যাংক, এটা জনতা ব্যাংক, এটা পূবালী ব্যাংক, এরকম ব্যাংক। এই ব্যাংকে 8টা অ্যাকাউন্ট আছে, এটাতে 8টা অ্যাকাউন্ট আছে, এখানে 8টা অ্যাকাউন্ট আছে, এখানে 8টা অ্যাকাউন্ট আছে। তো তুমি প্রত্যেকটা ব্যাংকেই কি করতে পারো, ডেটা স্টোর করে রাখতে পারো, তুমি তোমার অ্যাকাউন্টে টাকা জমা রাখতে পারো, এরকম আর কি, কেমন? এগুলা নাম একই। এ দেখো ওর যেরকম 8 জিরো আছে ব্যাংক 0, একইভাবে ব্যাংক 1-এরও 8 জিরো আছে। মানে অ্যাকাউন্ট নাম্বার, পূবালী ব্যাংকে একটা অ্যাকাউন্ট নাম্বার যদি 500 নম্বর অ্যাকাউন্ট থাকে, তাহলে সোনালী ব্যাংকেও 500 নম্বর অ্যাকাউন্ট থাকতেই পারে। সো এটা টেনশনে কিছু নেই। আচ্ছা, তারপরে এখানে কি দেখতেছি আমরা, বিট অ্যাড্রেসেবল এরিয়া। এই যে এইগুলো কি ছিল, এগুলো ছিল 8 বিট একসাথে। তোমাকে যদি ডাটা তুমি প্রসেস করতে চাও তাহলে কি করতে হবে, একসাথে 8 বিট ডাটা নিয়ে কাজ করতে হবে, 1 বিট নিয়ে পারবা না। আর তোমার যদি 1 বিটের কোনো কাজ থাকে, কোনো একটা সুইচের স্ট্যাটাস তুমি স্টোর করতে যাচ্ছ, যে সুইচটা অন আছে না অফ আছে, অন থাকলে 1, অফ থাকলে 0, তাহলে দেখো এখানে তোমার 8 বিটের ডাটার প্রয়োজন নেই, তাই না? এখানে জাস্ট কি 1 বিট ডাটার প্রয়োজন, 1 অথবা 0 বুলিয়ান ডাটা তুমি সেভ করতে যাচ্ছ। তাহলে সেই ক্ষেত্রে তোমার এই রেজিস্টারগুলো ব্যবহার করা তো অপচয়। তুমি 8 বিট ব্যবহার করো, সেখানে 1 বিট ইউজ হবে, আর 7 বিট অপচয় হবে। তো সেই ক্ষেত্রে আমরা এটা ব্যবহার না করে কি ব্যবহার করব, বিট অ্যাড্রেসেবল এরিয়া, যে এখানে প্রত্যেকটা বিট একটা একটা করে আমরা অ্যাক্সেস করতে পারবো, কেমন? আর এখানে আছে হচ্ছে জেনারেল পারপাস এরিয়া। জেনারেল পারপাস এরিয়াতে নর্মালি ডাটা তুমি 10, 5, 15, 20 যা যেটা খুশি সেটা এখানে স্টোর করতে পারবা, যোগ বিয়োগ গুণ ভাগ সব কিছু করতে পারবা, কেমন? তো আশা করি এই অংশটা বুঝতে পারছো। আর এই পাশে আছে কি ইন্টারনাল রম, এটা হচ্ছে প্রোগ্রাম মেমোরি, কেমন? এটা এই যে এখান থেকে 000 থেকে শুরু করে 4 কিলোবাইট পর্যন্ত, এই FFF, এটা হেক্সাডেসিমাল। তো 4096 হয়, এটা হেক্সাডেসিমাল। এটাকে তুমি যদি বাইনারি ডেসিমালে রূপান্তর করো তাহলে হবে 4096। তাহলে এই পাশে আছে কি ইন্টারনাল রম, অর্থাৎ প্রোগ্রাম মেমোরি, কেমন? তো এটা হলো আমাদের রেজিস্টার স্ট্রাকচার মোটামুটি গেল। এখন এখানে আমরা অনেক টপিকগুলো কভার করে ফেলছি, তো সামনে দেখবা যে এই জিনিসগুলোই ঘুরে ফিরে আসতেছে। তো চলো সামনে আগাই। 3.3-তে কি দেখব, মাইক্রো কন্ট্রোলারের মেমোরি সংগঠনের বর্ণনা, মেমোরি কেমন।
তো মাইক্রো কন্ট্রোলার 8051 এর মেমোরিকে দুই ভাগে ভাগ করছি আমরা, অলরেডি এগুলো আলোচনা করছি, আবার বললাম না, একই জিনিস আসবে। দুই ভাগে ভাগ করব, একটা হচ্ছে প্রোগ্রাম মেমোরি আর একটা ডেটা মেমোরি। একটা প্রোগ্রাম মেমোরি যেখানে প্রোগ্রাম সেভ হবে, আর একটা ডেটা মেমোরি যেখানে ডেটা রিড রাইট করা যাবে, সেভ করা হবে। আচ্ছা, আর 8051 মাইক্রোকন্ট্রোলারে কি 64 কিলোবাইটের প্রোগ্রাম মেমোরি ও 64 কিলোবাইট ডেটা মেমোরি অ্যাক্সেস করতে পারে। এই কথাটা খেয়াল রাখবা, এটা পারে মানে ওর ক্ষমতা আছে। 64 কিলোবাইট ডেটা মেমোরি অ্যাক্সেস করার ক্ষমতা আছে, 64 কিলোবাইট প্রোগ্রাম মেমোরি অ্যাক্সেস করার ক্ষমতা ওর আছে। আচ্ছা, চলো সামনে। তো দেখো ডেটা মেমোরিটা কিভাবে 8051 মাইক্রোকন্ট্রোলারের অভ্যন্তরে 128 বাইটের ডেটা মেমোরি আছে। প্রয়োজন হলে বাইরে থেকে আরো কত 64 কিলোবাইটের মেমোরি সংযুক্ত করা যায়। ভিতরে দেওয়া আছে এটা দুই ভাগে ভাগ করা, সামনে আমরা দেখবো আরো। তো এটা দিয়ে যদি তোমার পারপাস সলভ হয়ে যাও, ওকে ফাইন হইলো। কিন্তু তুমি যদি মনে করো যে না, তোমার হিউজ পরিমাণ ডাটা ক্যালকুলেশন করতে হচ্ছে, ডেটা প্রচুর, তাহলে সেই ডেটাগুলো যদি প্রসেস করার প্রয়োজন মনে করো, তাহলে কি করবে, বাইরে থেকে আরো এক্সটার্নাল তুমি ডাটা মেমোরি সংযুক্ত করতে পারো, অর্থাৎ র্যাম সংযুক্ত করতে পারো। সেই বাইরে থেকে তুমি কি এটা সংযুক্ত করতে পারো, ডেটা মেমোরি, কেমন। আর র্যামের দুইটা অংশ, উপরের অংশ এখানে 00 থেকে এটা কত 7F, এটা হেক্সাডেসিমাল। তো এই অর্ধেক তোমার কি কি করা আছে, 128 বাইট এটা ইন্টারনাল। ওই যে ব্যাংক ট্যাঙ্ক একটু আগে দেখাইলাম, 4টা ব্যাংক আছে, তারপরে জেনারেল পারপাস এরিয়া আছে, বিট অ্যাড্রেসেবল এরিয়া আছে। আর 80 থেকে শুরু করে FF পর্যন্ত এটুকু স্পেশাল ফাংশন রেজিস্টার, ওই যে আগে পড়ে আসছিলাম, টাইমার কন্ট্রোল করার রেজিস্টার, সিরিয়াল কমিউনিকেশন কন্ট্রোল করার রেজিস্টার, ওই যে আলাদা আলাদা পোর্ট কন্ট্রোল করার রেজিস্টার, সেগুলো আছে এখানে। তো এখানে একটা ছবি দেখতেছো, স্পেশাল ফাংশন রেজিস্টার, ওই যে উপরে আপার আপার 128 বাইট, এই যে একটু আগে পড়ে আসলাম না, এই যে এখানে ডেটা মেমোরি দুই ভাগে ভাগ করা, এটাকে আমরা বলতেছি লোয়ার, এটাকে বলতেছি আমরা আপার। তো আপারটার বিস্তারিত আরো এখানে দেওয়া আছে। দেখো, এই মাইক্রোকন্ট্রোলারের র্যামের উপরের অংশটা কত 80 থেকে FFH পর্যন্ত বিস্তৃত। এই রেজিস্টার সময়ের কাজগুলো কি মাইক্রোকন্ট্রোলার যে তৈরি করছে তারা এগুলো ডিফাইন করে দেয়। এই যে এই রেজিস্টার কি কাজ, এই রেজিস্টারের কি কাজ, এটা মানে আমরা ডিফাইন করব না, এটা এগুলো ডিফাইন করে দেয় ওই কোম্পানি। এই যে এখানে TL1 TL0 এরকম আছে। আচ্ছা, এটা তোমাদেরকে একটু জুম করে দেখাই। এই দেখো ওই ঠিকানাগুলো আর কি, এই যে পোর্টের ঠিকানা আমি বলছিলাম না, এটা একটা চার্ট, এখানে হচ্ছে ওই ঠিকানাগুলো দেওয়া আছে আমাদের। এই যে পোর্ট তা না, P0 ঠিকানা 80, মনে আছে কিনা তোমাদের, এই যে 80 P0 ঠিকানা হচ্ছে 80। তো এইভাবে 81 হচ্ছে SP ঠিকানা, DPL এর ঠিকানা হচ্ছে 802, এইভাবে আর কি ঠিকানাগুলো দেওয়া আছে। PC কনের ঠিকানা আছে 87H, এইভাবে প্রত্যেকটা চার্ট আকারে দিছে আর কি, আর কিছুই না। এটা আমি হচ্ছে মাইক্রোকন্ট্রোলার ডাটা শিট থেকে নিচ্ছি, কেমন। এটা ওই কোম্পানি যে মাইক্রোকন্ট্রোলার তৈরি করবে তারা এটা ডিফাইন করে দিবে। উপরের উপরের যেই আছে, উপরের র্যামের যে 128 বাইট, এটা এখানে আমরা শুধু অ্যাক্সেস করতে পারি, এখান থেকে তথ্য নিতে পারি, এখানে তথ্য দিতে পারি, কিন্তু এটার কোনো ফাংশন আমরা নতুন করে তৈরি করতে পারবো না। এবার আসো ইন্টারনাল লোয়ার 128 বাইট, ওই যে নিচের 128, এটা তো আমরা বললামই। এটা কি, এই যে প্রথম কটা থেকে 32টা জেনারেল পারপাস রেজিস্টার, 32টা কীভাবে হলো, ওই যে 4টা ব্যাংক, প্রত্যেক ব্যাংকে 8টা অ্যাকাউন্ট, তাহলে কটা হলো 4/32, এই 4/32টা কি জেনারেল পারপাস রেজিস্টার এখানে রয়েছে। তারপরে এখানে 128 বিট, নট বাইট, 16 বাইট, 128 বিটের এখানে কি আছে, বিট অ্যাড্রেসেবল রেজিস্টার আছে, অর্থাৎ এক বিট করে নিয়ে আমরা কাজ করতে পারবো। আর উপরে 80 বাইট কি দেওয়া আছে, জেনারেল পারপাস ডাটা এরিয়া দেওয়া আছে। তো এটা হচ্ছে র্যামের বিস্তারিত গেল। 3.4 আমরা কি পড়বো, মাইক্রোকন্ট্রোলারের সাথে বহিস্থ মেমোরি চিপের ব্যবহার কৌশল। ওই যে এতক্ষণ ধরে বলতেছি যে ভিতরে এত আছে, তুমি ইচ্ছা করলে আরো বাহির থেকে এত সংযুক্ত করতে পারো, বারবার বলতেছি। তো এটা কিভাবে সংযুক্ত করব আমরা, সে একটা অপশন এখানে ভিতরে দেওয়া আছে। এবং এই মাইক্রোকন্ট্রোলারের একটা পিন আছে, 31 নম্বর পিন, সেটার নাম হচ্ছে EA, এক্সটার্নাল ইনেবল পিন। এই পিনটা দেখো উপরে বার দেওয়া আছে, অর্থাৎ এটা অ্যাক্টিভ লো। তো এটাকে যদি আমরা VCC-তে সংযোগ করে রাখি, তাহলে কি আমার প্রোগ্রাম মেমোরির প্রোগ্রামটা শুরু হবে কোথা থেকে, 00 থেকে, অর্থাৎ ইন্টারনাল যে 4 কিলোবাইট মেমোরি আমার এই মাইক্রোকন্ট্রোলারের ভিতরে তৈরি করে দেওয়া আছে, সেখান থেকে প্রোগ্রাম শুরু হবে, এখান থেকে প্রোগ্রাম রিড করা শুরু হবে, কাজ করতে শুরু করবে এখান থেকে। তারপরে যদি তুমি বাহির থেকে সংযুক্ত করো, তারপরে সেখান থেকে পড়া শুরু হবে। অর্থাৎ
আমাদের মাইক্রোকন্ট্রোলারের ভিতরে যেই মেমোরি আছে 4 কিলোবাইট, সেটা থেকে প্রোগ্রাম কাউন্ট শুরু করবে। আর যদি বলো না আমি ভিতরের 4 কিলোবাইট ব্যবহার করব না, আমি বাইরে থেকে বড় একটা ব্যবহার করব, ওকে ফাইন। সেটা যদি করতে চাও তাহলে তোমাকে এই পিনটাকে কি করতে হবে, অ্যাক্টিভ লো পিন, এটাকে গ্রাউন্ড করে দিতে হবে। এটাকে গ্রাউন্ড করে দিলে মাইক্রোকন্ট্রোলার বুঝবে যে ইন্টারনাল এখান থেকে আর এখন আমার প্রোগ্রাম কাউন্ট করা যাবে না। আমার যে বাইরে থেকে যে 60 কিলোবাইটের একটা মেমোরি লাগানো হয়েছে সেটার যে প্রথম অ্যাড্রেস, সেখান থেকে আমি ডাটা মানে ডাটা না সরি প্রোগ্রাম রিড করা শুরু করবো। অর্থাৎ এখান থেকে প্রোগ্রাম এক্সিকিউশন করবে, ইনস্ট্রাকশন এখানে যেগুলো স্টোর করা থাকবে সেইগুলো এখান থেকে এক্সিকিউশন করতে 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 যাবে। ক্লিয়ার? বাইরে থেকে আমরা মেমোরি কানেকশন করার কৌশল এটাই। ইএ পিনটাকে ভিসিসিতে দিলে হচ্ছে ইন্টারনালটা করবে, আর যদি গ্রাউন্ডে দেয় তাহলে শুধুমাত্র এক্সটার্নালটা করবে। 3.5টা হচ্ছে এখানে আমাদের এই মাইক্রো প্রসেসর সরি মাইক্রো কন্ট্রোলার। এই মাইক্রো কন্ট্রোলার কীভাবে মানে মাইক্রো কন্ট্রোলার তো কাজ করে, ওর তো একটা ডেটা প্রসেসিং ইউনিট আছে, এআইইউ আছে, তাই না? তাহলে এআইইউটা এক এক সময় এক এক ধরনের কাজ করে। তাহলে এআইইউটা কখন কি কাজ করতেছে, আচ্ছা আমার এইটা অনেক বড় একটা টপিক। কেমন ডাটা প্রসেসিং করলে এটা এক এক সময় এক এক ধরনের হয়, ডাটা কারণে এই রেজিস্টারে এক এক রকম স্ট্যাটাস হয়। তো আমার মনে হয় যে আজকে আমরা আর এটা কন্টিনিউ করতে পারবো না, আমাদের ক্লাসের সময় শেষ হয়ে গেছে। আসলে বিস্তারিত পড়াইতে গেলে একটু সময় লাগে যদি ব্যাখ্যা করতে হয়। স্লাইড শুধু স্লাইড নির্ভর হইলে হয়তো সময় লাগতো না, কিন্তু আমি তো তোমাদের স্লাইডের বাইরে আসলে অনেক তথ্য দিতে চাচ্ছি, চেষ্টা করতেছি বোঝানোর জন্য, সেজন্য এত অল্প সময় আসলে হয় না। তো আজকে মনে হয় আর না বাড়াই, সময় শেষ হয়ে গেছে। তো আজকে লাইভ ক্লাসে অংশগ্রহণ করে ক্লাসটাকে তোমরা ইন্টারেক্টিভ করছো, সেজন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সকলের সুস্থতা কামনা করছি। আগামী ক্লাসে সবাই অংশগ্রহণ করবা এই প্রত্যাশা ব্যক্ত করতেছি। আবারও সেই প্রত্যাশা, আমরা করোনাকে জয় করবই এবং সুস্থ হব সবাই ইনশাল্লাহ, বাংলাদেশে জয় হবেই। সবাইকে ধন্যবাদ।